হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের এএম স্যার তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি জানি সেকেন্ড এসএলএসটি নিয়ে তোমরা এই মুহূর্তে কতটা চিন্তিত এবং উৎকণ্ঠার মধ্যে আছো। নিয়োগ প্রক্রিয়া, ওয়েটিং লিস্ট এবং আইনি জটিলতা নিয়ে তোমাদের মনে প্রতিদিন হাজারো প্রশ্ন তৈরি হচ্ছে। তোমাদের পাঠানো একাধিক কমেন্ট এবং সাম্প্রতিক কিছু খবরের কাটিং আমি খুব মনোযোগ সহকারে দেখাচ্ছি। আজকের এই ভিডিওটি তোমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজ আমরা শুধু এসএসসি লেটেস্ট আপডেট নিয়ে কথা বলবো না, বরং তোমাদের করা কিছু অত্যন্ত জটিল এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর একেবারে লজিক্যালি এবং প্রফেশনালি দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটা না টেনে একদম শেষ পর্যন্ত দেখো, কারণ এর মধ্যে তোমাদের অনেক কনফিউশন দূর হতে চলেছে। প্রথম আপডেটটা হচ্ছে যেটা হচ্ছে একাদশ দ্বাদশের নিয়োগের সুখবর। তোমরা যারা দীর্ঘদিন ধরে নিয়োগের অপেক্ষায় ছিলে তাদের জন্য একটি অত্যন্ত পজিটিভ খবর উঠে এসেছে। স্কুল সার্ভিস কমিশন মানে এসএসসি অবশেষে একাদশ দ্বাদশের শিক্ষক পদের সুপারিশপত্র মানে রিকমেন্ডেশন লেটার দেওয়া শুরু করেছে। খবর অনুযায়ী সল্টলেকের প্রধান কার্যালয় থেকে প্রথম দফায় 182 জনকে এই সুপারিশপত্র দেওয়া হচ্ছে এবং প্রতিদিন প্রায় 70 জনের তথ্য যাচাই করা হচ্ছে। শুধু তাই নয়, বিশ্বস্ত সূত্রে খবর যে মার্চ মাসের প্রথম সপ্তাহের মধ্যেই সফল প্রার্থীদের হাতে নিয়োগপত্র মানে অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দেওয়ার প্রক্রিয়া কিন্তু শুরু হতে পারে। এটি নিঃসন্দেহে একটি বড় জয় এবং বাকিদের জন্য কিন্তু একটি আশার আলো। আর দ্বিতীয় যে আপডেটটা হচ্ছে সেটাও একটু বলে রাখি, সেটা হচ্ছে প্রশ্ন ভুল বিতর্কে হাইকোর্টের কড়া পদক্ষেপ। এবার আসি দ্বিতীয় এসএলএসটির সেই বিতর্কিত 24টি ভুল প্রশ্নের বিষয়ে, যা নিয়ে তোমরা অনেকেই রীতিমতো ক্ষুব্ধ। আর কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এই বিষয়ে এসএসসির কাছে কড়া রিপোর্ট তলব করেছেন। তোমাদের নিশ্চয় মনে আছে যে প্রশ্ন ভুল কি না তা খতিয়ে দেখার জন্য প্রার্থীদের কাছ থেকে প্রতিটি ভুল প্রশ্নের 100 টাকা করে নেওয়া হয়েছিল। আদালত সরাসরি প্রশ্ন তুলেছে, আইনে যদি এমন কোনো বিধান না থাকে তাহলে কিসের ভিত্তিতে প্রার্থীদের কাছ থেকে এই টাকা নেওয়া হলো? তাছাড়া মোট কত টাকা তোলা হয়েছে এবং কত টাকা ফেরত দেওয়া হয়েছে তার সম্পূর্ণ হিসাব তলব করা হয়েছে। অর্থাৎ স্বচ্ছতার প্রশ্নে আদালত কিন্তু কোনো আপোষ করছে না, যা তোমাদের মতো শক প্রার্থীদের জন্য অত্যন্ত ইতিবাচক একটি দিক। এবার আসছি তোমাদের করা সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোতে, যেগুলো নিয়ে তোমাদের অনেকেই বিভ্রান্তির মধ্যে আছো। এক হচ্ছে ফিমেল ক্যান্ডিডেটের মানে মেল ফিমেল ক্যাটাগরিতে স্কুল চয়েস সংক্রান্ত প্রশ্ন। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেই প্রশ্নটা। জানতে চেয়েছো যে সমস্ত ফিমেল ক্যান্ডিডেটরা মানে মেল ফিমেল লিস্টে আছেন কিন্তু ফিমেল ক্যাটাগরিতে নেই, তারা কি শুধু কোএড স্কুল চয়েস করতে পারবেন? উত্তরটা হলো হ্যাঁ। নিয়ম অনুযায়ী মেরিট লিস্টে তোমার নাম যে ক্যাটাগরির অধীনে প্যানেলভুক্ত হয়েছে তোমাকে সেই ক্যাটাগরির জন্যই সিট অ্যালটমেন্ট দেওয়া হবে। যেহেতু তোমার নাম মেল ফিমেল ক্যাটাগরিতে এসেছে, তাই কাউন্সিলিং এর সময় তোমাকে কোএড বা বয়েজ স্কুলগুলো যে ভ্যাকেন্সি লিস্ট দেওয়া হবে সেখান থেকেই স্কুল বেছে নিতে হবে। শুধুমাত্র ফিমেল ক্যাটাগরির জন্য সংরক্ষিত গার্লস স্কুলগুলো এই ক্ষেত্রে সাধারণত চয়েস লিস্টে থাকে না। আর দুই হচ্ছে যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে ইডব্লিউএস সিট ডি রিজার্ভেশন সংক্রান্ত প্রশ্ন। সেটা জানতে চেয়েছে যে ইডব্লিউএস ভ্যাকেন্সি গুলো কি সেকেন্ড ফেজ কাউন্সিলিং এর জন্য ওয়েটিং লিস্ট থেকে জেনারেল সিট হিসেবে কনভার্ট করা হবে? উত্তর হলো এটি একটি অত্যন্ত সেনসিটিভ এবং টেকনিক্যাল বিষয়। সাধারণত সংরক্ষণের নিয়ম অনুযায়ী কোন সংরক্ষিত সিট মানে ইডব্লিউএস এসসি এসটি এই টাইপের সরাসরি জেনারেলে কনভার্ট করা যায় না। এর জন্য সরকারের স্পেশাল অর্ডার বা ডি রিজার্ভেশন পলিসি প্রয়োজন হয়। যদি পর্যাপ্ত ইডব্লিউএস ক্যান্ডিডেট না পাওয়া যায় তবে নিয়ম অনুসারে সেই সিটগুলো ব্যাকলগ হিসেবে পরের পরীক্ষার জন্য রেখে দেওয়া হতে পারে। তবে কমিশন যদি বিশেষ নির্দেশিকা জারি করে যে ডি রিজার্ভ করার সিদ্ধান্ত নেয়, একমাত্র তখনই কিন্তু ওয়েটিং লিস্টের জেনারেল প্রার্থীরা সেই সুযোগ কিন্তু পাবেন। এর জন্য আমাদের এসএসসির অফিসিয়াল নোটিফিকেশনের জন্য অপেক্ষা করতে হবে। আর তিন হচ্ছে যেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ওয়েটিং লিস্ট ও মাল্টি র্যাঙ্কিং এবং মেরিট সংক্রান্ত জটিল প্রশ্ন। জানতে চেয়েছে যে মাল্টি র্যাঙ্কিং এর জন্য যে জেনারেল সিটগুলো ফাঁকা হবে সেগুলো কি শুধু জেনারেল ওয়েটিং থেকে নেওয়া হবে নাকি মেরিট বেসিসে? যদি কোনো সংরক্ষিত প্রার্থীর নম্বর জেনারেল ওয়েটিং এর প্রথম প্রার্থীর সমান হয় তবে কাকে অগ্রাধিকার দেওয়া হবে? উত্তরটা হলো খুব সুন্দর এবং লজিক্যাল একটি প্রশ্ন। খুব ভালো করে বুঝে নাও। জেনারেল বা আনরিজার্ভ, ঠিক আছে, মানে ইউর ক্যাটাগরি সিট মানে সেটি কোনো নির্দিষ্ট কাস্টের জন্য নয়, সেটি সবার জন্য। যখনই কোনো জেনারেল সিট ফাঁকা হবে তখন ওয়েটিং লিস্ট থেকে সম্পূর্ণ মেরিট বা মেধা অনুযায়ী ডাকা হবে। এখানে কাস্ট দেখা হবে না। যদি কোনো এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট তার যোগ্যতায় জেনারেল কাট অফ ক্লিয়ার করতে পারে তবে সে ওই জেনারেল সিটটি পেয়ে যাবে। আর যদি টাই ব্রেকিং এর পরিস্থিতি তৈরি হয়, অর্থাৎ জেনারেল এবং সংরক্ষিত প্রার্থীর নম্বর এক হয়ে যায়, সেক্ষেত্রে সাধারণত এসএসসি নিয়ম অনুযায়ী বয়সে যিনি বড় তাকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হয় অথবা একাডেমিক স্কোরের ভিত্তিতে বিচার করা হয়। তবে মূল কথা হলো যে জেনারেল সিট সর্বদাই কিন্তু মেরিটের ভিত্তিতে পূরণ হয়।
সো বন্ধুরা, সো ঠিক আছে, এই ছিল আজকের আপডেট। সো বন্ধুরা, আশা করি তোমাদের মনের এই বড় কনফিউশন গুলো আমি ক্লিয়ার করতে পেরেছি। দ্বিতীয় এসএলএসটি নিয়ে এখনই হতাশ হওয়ার কিছু নেই। আইনি প্রক্রিয়া এবং কাউন্সিলিং এর দুটোই কিন্তু এগোচ্ছে। তোমরা নিজেদের পড়াশোনা এবং প্রস্তুতির ওপর ফোকাস রেখো। তাছাড়া তোমাদের মনে আরো কোনো যদি প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আমি পরবর্তী ভিডিওতে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে তারাও এই সঠিক তথ্যটা পেয়ে উপকৃত হয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থাকবে, সুস্থ থেকো।